আসসালামু আলাইকুম। ইংলিশ বেসিক টু অ্যাডভান্স ক্লাসের দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা দেখব সেন্টেন্স কি, সেন্টেন্স কাকে বলে, অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার, গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার, একটি সেন্টেন্স গঠন করতে কতটি গুণ থাকা দরকার সেটি আজকে আমরা দেখব। অজানাকে জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। শুরুতেই সেন্টেন্স অর্থ কি? সেন্টেন্স অর্থ বাক্য। লেটার প্লাস লেটার মিলে ওয়ার্ড গঠিত হয়, ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে সেন্টেন্স গঠিত হয়। এই লাইনটা কেউ বুঝেছেন? যদি না বুঝে থাকেন একটু ক্লিয়ার করে দিচ্ছি। একটি লেটার, লেটার বলতে আমরা কি বুঝি? এ বি সি ডি। তো একটা লেটার প্লাস একটা লেটার মিলে কিন্তু একটা ওয়ার্ড গঠিত হয়। যেমন আপনি যদি বুক বানান করেন, ইংরেজিতে বুক অর্থ বই, তো বুক বি ডাবল ও কে, বুক। তো বি একটা লেটার, ও একটা লেটার, তারপর ডাবল ও, যেহেতু দুইটা ও নিলাম, তো ওটা একটা লেটার এবং কেটা একটা লেটার। তো লেটার প্লাস লেটার মিলে গঠিত হয় ওয়ার্ড। এখন যদি ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে সেন্টেন্স গঠিত হয়, এটা যদি আমি একটু বুঝতে যাই যে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। তো আই হ্যাভ এ পেন বলতে আই একটা লেটার, এইচ এ ভি ই, হ্যাভ একটা লেটার, লেটার প্লাস লেটার মিলে কিন্তু ওয়ার্ড গঠিত হয়েছে। তো এ একটা লেটার, পি ই এন, পি একটা লেটার, ই একটা লেটার, এন একটা লেটার। তো আই হ্যাভ এ পেন, এখানে কিন্তু ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড, 3-4টা ওয়ার্ড মিলে কিন্তু একটা সেন্টেন্স গঠিত হয়েছে। তো এটাই বুঝিয়েছে। এখন যদি আমি একটা সংজ্ঞা দেই যে সেন্টেন্স কি বা সেন্টেন্স কাকে বলে, এক বা একের অধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। তো একটা বাক্য আপনি এমন ভাবে বলবেন যাতে পুরো কথাটা আপনার সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়। যদি আপনি বলেন আমি, আমি, আমি কি, এটার পরে কিন্তু একটা ইটা কি, আমি কি, আমি বলতে কি বোঝাইলো, মানে এখানে কিন্তু আপনার জানার কিছু আছে যে এটার পরে কি হতে পারে। আমি ভাত, আমি ভাত। তো আমি ভাত, আমি ভাত কি করি? আমি ভাত ফেলে দেই নাকি আমি ভাত কিছু করি? অবশ্যই আমি ভাত খাই। তো ভাত খাই, এই যে যে পরে আবার মানে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, তো এটা একটু পরে আসছি। তো বাক্যের গুণ কয়টি? বাক্যের গুণ 3টি। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এটা হচ্ছে যখন বাংলা ব্যাকরণ হয় তখন বাক্যে পড়ার সময় এটি ব্যবহার করা হয় যে কয়টি গুণ, 3টি গুণ আছে। তো সেন্টেন্সের ক্ষেত্রেও একই আছে। তো এখন যদি আমি বলি সেন্টেন্স কত প্রকার, তো সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। ইয়েস, সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। কিন্তু এখানে কিন্তু আবার দুইটা কথা আছে যে সেন্টেন্স কিন্তু আবার 3 প্রকারও আছে। তো 3 প্রকার যদি এখন প্রশ্নে বলা হয় যে সেন্টেন্স কত প্রকার, তাহলে 3 হবে না 5 হবে? এটা যদি আপনাদের আমি জিজ্ঞেস করি তাহলে কি বলবেন? তো এটা জানার জন্য একটু জিনিসটা আমাদের দেখতে হবে যে এখানে লেখা আছে গঠন অনুযায়ী বাক্য 3 প্রকার, বাট অর্থ অনুযায়ী বাক্য 5 প্রকার। তো এই যে যদি লিখে দেয় যে গঠন অনুযায়ী বাক্য কত প্রকার, সেক্ষেত্রে হবে 3। আর যদি বলা হয় অর্থ অনুযায়ী বাক্য কত প্রকার, সেটা হবে 5। তো এই 3টি কি কি এবং 5টি কি কি সেটা আমরা একটু দেখি। এখানে বাক্যের প্রকারভেদ দেওয়া আছে। গঠন অনুযায়ী বাক্য হচ্ছে 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, সরল বাক্য, মিশ্র বাক্য, জটিল বাক্য। গঠন অনুযায়ী, এখন যদি আমি বলি অর্থ অনুযায়ী বাক্য কত প্রকার, অর্থ অনুযায়ী বাক্য 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ, আদেশমূলক বাক্য, অপটেটিভ, ইচ্ছামূলক বাক্য, এক্সক্লামেটরি, বিস্ময়সূচক বাক্য। তো বাক্যের এটা যদি আমরা তো জিনিসটা বেসিক জিনিসটা জানলাম যে বাক্য কি, বাক্য কাকে বলে, বাক্য কত প্রকার। তো এখন আমাদের মূলত আমরা এই 5টি বাক্যের একটু বেসিক ধারণাটা আসলে নেই যে কোনটা কি। অ্যাসার্টিভ হচ্ছে বিবৃতিমূলক, মানে কোনো কিছু বলা, যেমন ধরুন সে বাজারে যাচ্ছে, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ, হোয়াট ডু ইউ ডু নাও, তুমি এখন কি করছো, এই যে একটা প্রশ্ন, শেষে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ, আদেশমূলক, কাজটি করো, তুমি এখন পড়তে বসো। হেল্প দ্য পুয়ার, গরিবকে সাহায্য করো, হেল্প দ্য পুয়ার মানে আদেশমূলক কোনো বাক্য বোঝালে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইচ্ছামূলক, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, এটা হচ্ছে অপটেটিভ মূলক বাক্য। ক্লামেটরি, বিশেষসূচক বাক্যটা হচ্ছে হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলাটি জয়লাভ করেছি। তো এটার 5টা এখন আমরা একটু দেখি। আমরা দেখব সেন্টেন্সের অজানা কিছু কথা, যেটা অনেকে জানেন অনেকে জানেন না। তো তাদের জন্য আজকের সেই বেসিক টু অ্যাডভান্স ক্লাসের অজানা ক্লাসে আমি সব কিছু দেখাবো। তো সেন্টেন্স বাক্য, অর্থ বাক্য, এটা আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। এটা আমরা দেখলাম অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। তো এটার মধ্যে কি কি মজার জিনিস আছে সেটা যদি আমি এখন দেখি,
যে অ্যাসার্টিভ সেন্টেন্স যে বিবৃতিমূলক বাক্য সেটা কিভাবে আপনি বুঝবেন বা কিভাবে আমরা জানবো। অ্যাসার্টিভ এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। তো এই যে একটা বাক্য, এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। তো এখানে যদি একটু দেখুন, পেন কোনো কিছুর নামকে তো নাউন বলা হয়, তো পেন হচ্ছে নাউন, কিন্তু এখানে কিন্তু এ পেন দেওয়া আছে। এ পেনটা কিন্তু একটা নাউন ফ্রেজ। এখন যদি প্রশ্ন দেওয়া থাকে যে আই হ্যাভ এ পেন, এর মধ্যে এ পেন এটা কি নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ না অ্যাডভার্ব? তখন কিন্তু অধিকাংশ লোকই ভুল বলে দেবে যে নাউন, যে পেন দেখছে কোনো কিছু নাম তো নাউন, কিন্তু না, এটা হচ্ছে নাউন ফ্রেজ। যদি শুধু বলে যে পেন অর্থ পেন কি, তখন হবে নাউন, কিন্তু যদি বলে এ পেন কি, তাহলে হবে নাউন ফ্রেজ। তো যখন আমরা আস্তে আস্তে আরো গভীরে যাব বা আর ভবিষ্যতে অন্যান্য ক্লাস জানবো, তখন আমরা দেখতে পারবো নাউন ফ্রেজ কি, আরো অনেক কিছু। তো এখানে একটা স্পেশাল জিনিস আছে, ডিরাইভেটিভস ওয়ার্ড, সাফারিং, সাফার, সাফারেবল, সাফারেবলি। তো এটা কি একটা শব্দ, ইংরেজিতে যদি আমি একটা শব্দ বলি, তো সেটা কিন্তু মূলত 4 ধরনের হয়। কেমন হয়? যেমন নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই 4টা একটা মানে শব্দকে আপনি 4 ভাবে রূপান্তর করতে পারেন। যদি আমরা বেশিরভাগ শুনে থাকি সাফারিং, সাফারিং, আমরা বেশ সাফারিং বা সাফার, এই 2টা শব্দ কিন্তু আমার পরিচিত, যে সাফারিং অর্থ ভোগান্তি, সাফার অর্থ ভোগা। কিন্তু সাফারিংটা হচ্ছে নাউন, সাফার হচ্ছে ভার্ব। তবে অ্যাডজেক্টিভ এটা হচ্ছে সহনীয়, সাফারেবল, সাফারেবলি অ্যাডজেক্টিভ এটা। আর এটার সাথে কিন্তু অনেকে পরিচিত না, কিন্তু অনেকে পরিচিত। আর সাফারিং আর সাফার কিন্তু এই দুইটার সাথে আমরা বেশিরভাগই পরিচিত। তো একটা শব্দ 4 ভাগে। তো আপনি ইংলিশে যে কোনো ওয়ার্ডকে যদি শব্দর আপনি ডিকশনারিতে যান, যে ডিরাইভেটিভ ওয়ার্ডের ডিকশনারিতে গেলে আপনি দেখতে পাবেন যে 4টি ধাপ দেওয়া আছে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো সবার নেই, মানে অধিকাংশরই মনে করেন 100%-এর মধ্যে 60 থেকে 70% ওয়ার্ডেরই 4টা ধাপ আছে, ডেরাইভেটিভ ওয়ার্ড যেটাকে আমরা বলে থাকি। এখন একটু আসি ইংলিশের সবচেয়ে ছোট ওয়ার্ড কি। তো ইংলিশের সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে গো। যদি অ্যাডমিশন টেস্ট বা বড় বড় পরীক্ষা, যে ইংলিশের মধ্যে সবচেয়ে ছোট ওয়ার্ড কি, সেন্টেন্স কি, সেটা হবে গো। কিন্তু বড় সেন্টেন্সটা আমি খুঁজলাম কিন্তু এখনো পাইনি, কিংবা ইন ফিউচারে যদি পাই তো অন্য কোনো ভিডিওতে আমি অ্যাড করে দেব। তো এখন আসি ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আসলে কি, ডাব্লিউএস ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তো এটা কি? তো প্রথমেই মানে ইন্টারোগেটিভ চিনতে হলে আমাদের প্রথম থাকতে হবে ডাব্লিউএস মানে হোয়াট, হুইচ, এগুলো থাকতে হবে। তারপরে অক্সিলারি ভার্ব, ডু, ডিড, এগুলো থাকতে হবে। তারপরে সাবজেক্টটা থাকলেই, আর শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, মাস্ট। তো প্রশ্নবোধক চিহ্নটা থাকলেই এটা আমরা চিনতে পারবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দ্বারা শুরু হবে, মানে কোনো কাজই, মানে যেই বাক্যটাই হোক ভার্ব দ্বারা যদি শুরু হয়, ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। হেল্প দ্য পুয়ার, গরিবদের সাহায্য করো। তো এটা কিন্তু ভার্ব দ্বারা শুরু হয়েছে, হেল্প একটা ভার্ব। তো অথবা আরেকটা আছে লেট বা লেটাস বা প্লিজ বা কাইন্ডলি, এগুলো যদি শুরু হয় সেক্ষেত্রেও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হবে। পৃথিবীতে যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে সবগুলোতে ইউ লুকানো থাকে। ইউ লিখলে রিডান্ডেন্সি সমান সমান ডাবল। মানে এই লাইনটা আমরা কি, এটা হচ্ছে নতুন কিছু কথা, এটা আমি অনেক সার্চ করে পেয়েছি। যে পৃথিবীতে মানে আপনি যখন ধরুন হেল্প দ্য পুয়ার বা হেল্প মি বা স্লিপ দ্য ফ্লোর, মেঝেতে ঘুমাও বা সাহায্য করে, আমি যখন একটা শব্দ বলছি তখন হয়তো আমি তো নিশ্চিত কাকে বলছি, আমি তো আর একা একা কথাগুলো বলছি না। যেমন হেল্প দ্য পুয়ার, গরিবকে সাহায্য করো, আমি কাকে বললাম যে গরিবকে সাহায্য করতো? আমার পাশে যদি অন্য কেউ থাকে তাকেই তো আমি বললাম হেল্প দ্য পুয়ার, গরিবকে সাহায্য করো। মানে কি, তুমি সাহায্য করো। মানে পৃথিবীর মধ্যে আপনি যত ইম্পারেটিভ সেন্টেন্স দেখবেন সবগুলোর মধ্যে কিন্তু ইউটা লুকানো থাকে। মানে ইউ হেল্প দ্য পুয়ার, যখন এটা দেবে আপনাকে বলবে এর শুদ্ধ উচ্চারণটা লেখো, তখন হবে ইউ হেল্প দ্য পোর। এখানে কিন্তু ভিতরেই কিন্তু লুকানো আছে হেল্প দ্য পোর বা স্লিপ দ্য ফ্লোর, মেঝেতে ঘুমাও। এখন আমি কাকে বললাম মেঝেতে ঘুমাতে? তোমাকে বলেছি। মানে ইউ স্লিপ দ্য ফ্লোর, তুমি মেঝেতে ঘুমাও। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর মানে দরজাটা কি একা একাই খুলে যাবে? না ভূত এসে আমাকে খুলে দিয়ে যাবে যে দরজাটা খুলো, ভূত দরজাটা খুলে বেরো না। ইউ ওপেন দ্য ডোর মানে তুমি দরজাটা খোলো। এখানে কিন্তু ইউ লুকানো থাকে। এখন যদি অনেকে আছে যে বেশি বুঝে, তো তারা যদি বলে এই এখানে তো হেল্প দ্য পুয়ার আছে তাই একটু ইউ যোগ করে দিই, তাহলে লেখাটা সুন্দর হবে না। সেক্ষেত্রে আছে যে ইউ লিখলে রিডান্ডেন্সি হবে, মানে রিডান্ডেন্সি মানে ভুল হবে। ইংলিশের ভাষায় যেটাকে বলে রিডান্ডেন্সি মানে ডাবল, মানে একবারে অধিক উচ্চারণ করা, এটাকে বলে রিডান্ডেন্সি, ভুল। তো এটা ডাবল হয়ে যায়। এখন যদি আমি হেল্প দ্য পুয়ার, এটা তো এটার ভিতরে কিন্তু ইউ তো আছেই। এখন যদি আমি ইচ্ছা করে আবার লিখি ইউ হেল্প দ্য পুয়ার,
তখন এটা কি হবে? রিডান্ডেন্সি, ভুল, মানে ডাবল শব্দ ব্যবহার করা হয়েছে। তো ইংরেজির ভাষায় কোনো কিছু ডাবল করাকে বলা হয় রিডান্ডেন্সি। আর যদি বাংলায় আমি কোনো কিছু ডাবল উচ্চারণ করি সেটাকে বলা হয় দ্বিত্ব। যেমন জন্ম, জ বর্গার জ, নয় ন, ডাবল ম। এখন যে আমি দ্বিত্ব উচ্চারণ করলাম, যখন বাংলা ব্যাকরণ বই আপনারা পড়বেন তখন আপনি দেখতে পাবেন যে বর্গার জর পরে ন, ন ন বা ম ম এগুলো যখন থাকে তখন বলা হয় দ্বিত্ব, আর ইংরেজিতে বলা হয় রিডান্ডেন্সি। তো আশা করি বোঝা গেছে। তো অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্সে কি থাকবে? শুরুতে মে বা লং প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটা কিন্তু ব্রিটিশ আমেরিকানের মতে অ্যাসার্টিভ হচ্ছে, অপটেটিভ হচ্ছে অ্যাসার্টিভের বিপরীত। তো মে বা লং থাকলে প্লাস অ্যাসার্টিভ থাকলে হয়ে যাবে। তো এখন একটু দেখি, মে সমান সমান মডাল ভার্ব ইন্টারোগেটিভ, এটা কি হলো? মে সমান সমান অ্যাডভার্ব অ্যাসার্টিভ, মে সমান সমান অ্যাডভার্ব অপটেটিভ, এটার মানেটা কি? মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা জানি যে ওয়ার্ড দ্বারা শুরু হয়, ওয়ার্ডের মধ্যে যদি কখনো মে ঢুকে যায়, যে মে থাকে, তখন সেটার ক্ষেত্রে মানে নামটা হবে, যেমন আমরা বলি, আপনি যদি বাংলা একটা কবিতা পড়েছেন, লালন সার সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় দেশের কি রূপ দেখলাম না এ নজরে, কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বেলায়, যাওয়া কিংবা আসের বেলায়, যেতে চিহ্ন রয়কার রে, গর্তে গেলে খুব জল হয়, গঙ্গায় গেলে গঙ্গায় জল, মূলে এক জল সে কি ভিন্ন নয়। তো এই কবিতাটা যদি আপনারা পড়ে থাকেন লালন শাহ, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে যখন আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবেন সেক্ষেত্রে মেটা হবে অ্যাডভার্ব, আর যখন আপনি ইন্টারোগেটিভের মধ্যে মে দেখবেন প্রশ্নবোধক দেওয়া থাকবে তখন এটা হবে মডাল ভার্ব, মে, মাই, তারপরে এগুলো আর কি। তো অপটেটিভ আর অ্যাসার্টিভে অ্যাডভার্ব আর ইন্টারোগেটিভে মডাল ভার্ব। যখন আপনাকে একটা কোশ্চেন দিয়ে দেবে যে বলবে এই মেটা কি, অ্যাডভার্ব, তারপর না মডাল ভার্ব না অক্সিলারি ভার্ব, তখন যদি ইন্টারোগেটিভে থাকে হবে মডাল ভার্ব, যদি অ্যাসার্টিভে থাকে হবে অ্যাডভার্ব। জাস্ট এটাই আমাদেরকে জানতে হবে। তো এই জানাকেই শেখানোর জন্যই যে আমি কতটুকু জানি আর আমি কতটুকু মানুষকে দিতে পারবো, আমি এত বছরে কি শিখলাম সেটাই যদি আমি মানুষকে না দিতে পারি তাহলে আমার এই শিক্ষার মূল্যটা কি? তো সেই ক্ষেত্রেই আজকে আমি এখানে আসতে পেরেছি। তো আরো সব দেখুন। তো এরপরে আছে এক্সক্লামেটরি, বিস্ময়সূচক বাক্য, হুররা, এলাস, হাই, এলাস আই এম আন্ডার, হাই আমার সর্বনাশ হয়েছে, বা হোয়াট প্লাস এ এন বা হাউ, এগুলো দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় আর শেষে থাকবে একটা বিস্ময়সূচক বাক্য, এটা যদি কখনো থাকে তখন সেটা হবে এক্সক্লামেটরি। তো এটাই ছিল আজকের বেসিক আলোচনা, সেন্টেন্সের কতগুলো কি, মানে যদি সেন্টেন্স থেকে কখনো কিছু আসে অবশ্যই যারা এই ভিডিওটা দেখেছেন আপনার ধৈর্য আসছে বলতে হবে। তো তার আপনাদের জন্য রইল শুভকামনা। তো আরো নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার দোয়ায় আমাকে সামিল রাখুন। ধন্যবাদ।